ঠাকুরগাঁও ১ আসনের ৫ বারের নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন কারাগারে বন্দী অবস্থায় মৃত্যুবরণ করেছেন। প্রতিশ্রুতি নয়, সমস্যার সমাধান চান ভোটাররা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। কারাগারে মৃত্যু নাকি রাষ্ট্রীয় ব্যর্থতা? রমেশচন্দ্র সেনের শেষ দিনগুলো ঘিরে গুরুতর প্রশ্ন। ঠাকুরগাঁও ১ আসনের ৫ বারের নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশচন্দ্র সেন কারাগারে বন্দী অবস্থায় মৃত্যুবরণ করেছেন। বয়স ছিল ৮৩ বছর। কারা কর্তৃপক্ষের ভাষ্যে এটি একটি স্বাভাবিক মৃত্যু, তবে পরিবার, রাজনৈতিক সহকর্মী এবং মানবাধিকার কর্মীদের দাবি এই মৃত্যু স্বাভাবিক নয়, এটি দীর্ঘদিনের চিকিৎসা বঞ্চনা, রাষ্ট্রীয় অবহেলা এবং রাজনৈতিক প্রতিহিংসার ফল। এই মৃত্যুকে ঘিরে এখন দেশজুড়ে উঠেছে একের পর এক প্রশ্ন। একজন প্রবীণ, গুরুতর অসুস্থ সাবেক মন্ত্রী হয়েও কেন তিনি ন্যূনতম চিকিৎসা পেলেন না? কেন বারবার জামিন আবেদন নাকচ করা হলো? কারাগারে তার সঙ্গে কী ধরনের আচরণ করা হয়েছিল? এবং সর্বশেষ, এই মৃত্যুর দায় কার? দীর্ঘ অসুস্থতার ইতিহাস। পারিবারিক সূত্র ও রাজনৈতিক সহকর্মীদের দাবি অনুযায়ী ২০২০ সালে করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই রমেশচন্দ্র সেন একাধিক জটিল রোগে ভুগছিলেন। বয়সজনিত নানা সমস্যার পাশাপাশি তার নিয়মিত চিকিৎসা এবং বিশেষজ্ঞ পর্যবেক্ষণের প্রয়োজন ছিল। করোনোত্তর সময় থেকেই তার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল না। পরিবারের পক্ষ থেকে একাধিকবার জানানো হয়, নিয়মিত ঔষধ এবং চিকিৎসা ছাড়া তার জীবন ঝুঁকির মুখে পড়তে পারে। এ কারণে তিনি কার্যত একজন উচ্চ ঝুঁকির রোগী ছিলেন। ৫ই অগস্টের পর চিকিৎসা বঞ্চনার অভিযোগ। পরিবারের অভিযোগ অনুযায়ী চলতি বছরের ৫ই অগস্টের পর থেকে রমেশচন্দ্র সেন কার্যত চিকিৎসা বঞ্চিত অবস্থায় ছিলেন। নিয়মিত ডাক্তার দেখানো বন্ধ হয়ে যায়, প্রয়োজনীয় পরীক্ষাগুলো করা হয়নি এবং গুরুতর অসুস্থতা সত্ত্বেও তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়নি। মানবাধিকার কর্মীরা বলছেন, রাষ্ট্রীয় হেফাজতে থাকা একজন প্রবীণ ও অসুস্থ নাগরিকের জন্য ন্যূনতম চিকিৎসা নিশ্চিত করা রাষ্ট্রের বাধ্যতামূলক দায়িত্ব। এই দায়িত্ব পালনে ব্যর্থ হলে সেটিকে সাধারণ অব্যবস্থাপনা হিসেবে দেখার সুযোগ নেই। গ্রেপ্তার ও মামলার বিতর্ক। ২০২৫ সালের ১৬ অগস্ট ঠাকুরগাঁও থানা পুলিশ একটি মামলায় রমেশচন্দ্র সেনকে গ্রেপ্তার করে। পরিবার ও দলীয় নেতাদের দাবি, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ভুয়া। যদিও মামলার বিষয়টি বিচারাধীন এবং আদালতই চূড়ান্ত সত্য নির্ধারণ করবে, তবে গ্রেপ্তারের পর থেকেই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে বলে অভিযোগ রয়েছে। আইন বিশেষজ্ঞদের মতে, গুরুতর অসুস্থ ও প্রবীণ ব্যক্তিকে গ্রেপ্তারের পর অবিলম্বে পূর্ণাঙ্গ মেডিকেল বোর্ড গঠন এবং চিকিৎসা নিশ্চিত করা প্রয়োজন। কিন্তু এক্ষেত্রে সেই প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারাগারের ভেতরের বাস্তবতা। কারাগারে রমেশচন্দ্র সেনের সঙ্গে যে আচরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তা আরও উদ্বেগজনক। পরিবার ও রাজনৈতিক সহকর্মীদের ভাষ্য অনুযায়ী প্রচণ্ড ঠান্ডার মধ্যেও তাকে মেঝেতে শুয়ে থাকতে বাধ্য করা হয়। বয়স ও অসুস্থ শরীর নিয়ে এই পরিস্থিতি তার শারীরিক অবস্থাকে আরও সংকটাপন্ন করে তোলে। কারা বিধিমালা অনুযায়ী প্রবীণ ও অসুস্থ বন্দীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা বলা আছে। আলাদা শয্যা, চিকিৎসা সুবিধা এবং প্রয়োজন অনুযায়ী হাসপাতালে স্থানান্তরের বিধান রয়েছে, কিন্তু বাস্তবে সেই বিধান কতটা মানা হয়েছে তা নিয়ে এখন গুরুতর প্রশ্ন উঠেছে। জামিন আবেদন ও বিচারিক দৃষ্টিভঙ্গি। গত ১.৫ থেকে ২ মাসে রমেশচন্দ্র সেনের পক্ষে একাধিকবার জামিন আবেদন করা হয়, প্রতিবারই তা নাকচ করা হয়। আইন বিশেষজ্ঞরা বলছেন, জামিন কোনো স্বয়ংক্রিয় অধিকার না হলেও বিচারিক বিবেচনার একটি গুরুত্বপূর্ণ দিক হল আসামির বয়স, শারীরিক অবস্থা এবং অপরাধের প্রকৃতি। একজন ৮৩ বছর বয়সী, গুরুতর অসুস্থ এবং দণ্ডপ্রাপ্ত নন এমন ব্যক্তির ক্ষেত্রে মানবিক বিবেচনার প্রশ্ন স্বাভাবিকভাবেই আসে, কিন্তু এক্ষেত্রে সেই মানবিক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করা হয়েছিল কিনা তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। শেষ দিনগুলো। চিকিৎসাহীন লড়াই। চলতি বছরের শুরু থেকেই রমেশচন্দ্র সেন কার্যত মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন বলে পরিবারের দাবি। শারীরিক দুর্বলতা চরমে পৌঁছেছিল, চলাফেরার ক্ষমতা কমে গিয়েছিল এবং নিয়মিত চিকিৎসা ছাড়া তার বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছিল। অভিযোগ রয়েছে, শেষ দিনগুলোতেও তাকে হাসপাতালে নেওয়া হয়নি। অবশেষে আজ সকালে কারাগারেই তার মৃত্যু হয়।
পরিবারের দাবি এই মৃত্যু চিকিৎসার অভাবেই হয়েছে। রাষ্ট্রীয় দায় ও মানবাধিকার প্রশ্ন। বাংলাদেশের সংবিধান এবং আন্তর্জাতিক মানবাধিকার চুক্তি অনুযায়ী রাষ্ট্র হেফাজতে থাকা প্রত্যেক ব্যক্তির জীবন ও স্বাস্থ্য সুরক্ষার দায়িত্ব রাষ্ট্রের। নেলসন ম্যান্ডেলা রুলস অনুযায়ী গুরুতর অসুস্থ ও প্রবীণ বন্দীদের জন্য বিশেষ চিকিৎসা ও মানবিক আচরণ নিশ্চিত করা বাধ্যতামূলক। মানবাধিকার সংস্থাগুলি বলছে, যদি রাষ্ট্র এই দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাহলে সেটি একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়। স্বাভাবিক মৃত্যু নাকি কাঠামোগত সংহিংসা? এই মৃত্যু ঘিরে এখন একটি বড় প্রশ্ন উঠে এসেছে, এটি কি সত্যিই স্বাভাবিক মৃত্যু নাকি কাঠামোগত অবহেলার ফল? মানবাধিকার বিশ্লেষকদের মতে, রাষ্ট্রীয় হেফাজতে থাকা অবস্থায় চিকিৎসার অভাবে মৃত্যু হলে সেটিকে শুধু দুর্ঘটনা বলা যায় না, এটিকে কাস্টোডিয়াল নেগলিজেন্স হিসেবে বিবেচনা করা হয়। রাজনৈতিক বিশ্লেষকরা আরও এক ধাপ এগিয়ে বলছেন, রাজনৈতিক পরিচয়ের কারণে যদি একজন প্রবীণ মানুষ ন্যূনতম মানবিক সুবিধা থেকে বঞ্চিত হন তাহলে সেটি রাষ্ট্রের জন্য ভয়াবহ নজির তৈরি করে। রাজনৈতিক প্রতিক্রিয়া ও বিতর্ক। রমেশচন্দ্র সেনের মৃত্যুর পর রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। তার দলের নেতারা একে রাজনৈতিক প্রতিশোধের ফল বলে আখ্যা দিয়েছেন। অন্যদিকে সরকার পক্ষ থেকে বলা হচ্ছে, এটি একটি স্বাভাবিক মৃত্যু এবং আইন অনুযায়ী সব প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। তবে এখনও পর্যন্ত এই মৃত্যুর বিষয়ে কোনো স্বাধীন তদন্তের ঘোষণা আসেনি। একটি মৃত্যুর চেয়েও বড় প্রশ্ন, এই মৃত্যু শুধু একজন সাবেক মন্ত্রীর জীবন অবসান নয়, এটি দেশের বিচার ব্যবস্থা, কারা ব্যবস্থাপনা এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি গভীর প্রশ্নচিহ্ন তৈরি করেছে। রাষ্ট্র কি তার হেফাজতে থাকা মানুষদের সুরক্ষা দিতে পারছে? রাজনৈতিক পরিচয় কি মানবিক অধিকারের ঊর্ধ্বে চলে যাচ্ছে? এবং ভবিষ্যতে এমন মৃত্যু ঠেকাতে কী ব্যবস্থা নেওয়া হবে? এই প্রশ্নগুলোর উত্তর না পাওয়া পর্যন্ত রমেশচন্দ্র সেনের মৃত্যু কেবল একটি ব্যক্তিগত ট্র্যাজেডি হিসেবে সীমাবদ্ধ থাকবে না, এটি রাষ্ট্রের বিবেককে বারবার নাড়া দেবে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা আর নদী ভাঙনের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করেই জীবন চলে সাতক্ষীরা ৪ শ্যামনগর আসনের মানুষের। দীর্ঘদিন ধরে সংকট চিহ্নিত হলেও কার্যকর সমাধানের অভাবে সুপেয় পানি, টেকসই বেড়িবাঁধ, স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থানের মতো মৌলিক অধিকার আজও অনিশ্চিত। নির্বাচন সামনে রেখে তাই এখানকার মানুষের প্রত্যাশা এমন একজন জনপ্রতিনিধি যিনি শুধু প্রতিশ্রুতিময় বাস্তব সমস্যার স্থায়ী সমাধান এনে শ্যামনগরকে একটি নিরাপদ, টেকসই ও জনবান্ধব মডেল আসনে রূপ দেবেন। শ্যামনগরের গাবুরা ইউনিয়নের বাসিন্দা রফিকুল সর্দার বলেন, ঘূর্ণিঝড় এলে আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হই। আশ্রয়কেন্দ্র আছে, কিন্তু রাস্তাঘাট, বেড়িবাঁধ আর পুনর্বাসনের ব্যবস্থা নেই। আমরা এমন একজন এমপি চাই যিনি দুর্যোগের সময় পাশে থাকবেন, শ্যামনগরকে পর্যটন নগরী বাস্তবায়নে কাজ করবেন। উপকূল নিয়ে কাজ করা পরিবেশবিদ মোহন কুমার মণ্ডল বলেন, আমরা এমন এমপি নির্বাচিত করতে চাই যিনি উপকূলীয় উন্নয়ন বোর্ড তৈরি করে উপকূলীয় সমস্যাগুলো নিরসন করবেন, লোনা পানির আগ্রাসন থেকে উপকূলের মানুষকে রক্ষা করবেন। উপকূলবর্তী মুন্সীগঞ্জ ইউনিয়নের হরিণনগরের সিংরতরি এলাকার বাসিন্দা জুলেখা বিবি বলেন, উন্নয়ন মানে শুধু বড় বড় দালান কোঠা নয়, নিরাপদ পানি, ভালো শিক্ষা আর চিকিৎসা, এই মৌলিক বিষয়গুলো নিশ্চিত করাই সবচেয়ে জরুরি। কলেজ পড়ুয়া শিক্ষার্থী আবু রায়হান বলেন, আমরা রাজনীতি নয়, কাজ দেখতে চাই, এমন নেতৃত্ব চাই যিনি তরুণদের কথা শুনবেন। স্থানীয় জলবায়ু কর্মীদের মতে সাতক্ষীরা ৪ আসন উপকূলীয় বাস্তবতায় ভিন্ন মাত্রার পরিকল্পনা দাবি করে। স্থানীয় জলবায়ু কর্মী হাফিজুর রহমান হাফিজ বলেন, জলবায়ু অভিযোজন, টেকসই বেড়িবাঁধ, লবণ সহিষ্ণু কৃষি, মৎস্য খাতে আধুনিকায়ন এবং সুন্দরবন নির্ভর মানুষের জীবন জীবিকার সুরক্ষা, এসব বিষয়কে অগ্রাধিকার না দিলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। এই আসনে বিএনপির প্রার্থী সাতক্ষীরা জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ড. মোহাম্মদ মনিরুজ্জামান, জামায়াতের প্রার্থী সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, এছাড়া এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোস্তাফা আল মামুন ও জাতীয় পার্টি থেকে অ্যাডভোকেট আব্দুর রশিদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।